মু শ্যাং ওয়েরেনের দেওয়া গিফটটা খুলতে গেলেই ফোন আসে। আসলে ওকে ফোন করা হয়েছে হসপিটাল থেকে। ডাক্তার বলে তাড়াতাড়ি হাসপাতালে আসুন, আপনার স্ত্রী ডেঞ্জারে আছে। এটা শুনে তো ও পাগল হয়ে যায় আর তাড়াতাড়ি দৌড়ে হাসপাতালে চলে আসে। কিন্তু দেখা যায় হাসপাতালে আসলে ওর স্ত্রী নয়, মানে ওয়েরেন নয়, সেখানে লিউমি আছে। লিউমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খবর শুনছিল আর শুনতে পায় যে আজকের অ্যানিভার্সারির জন্য মুশেং আর ওয়েরেনের প্রেস কনফারেন্স করার কথা, অথচ তারা নাকি শো অফই করেনি। এটা শুনে লিউমি অনেক খুশি হয়ে যায় আর টিভি অফ করে দেয়। তখন সেখানে মুশেং দৌড়ে চলে আসে আর বলে, তুমি এখানে কেন? ডাক্তার তো বলেছে আমার ওয়াইফ নাকি অসুস্থ। তখন ও বলে, আসলে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, ডাক্তার বলেছে আমার স্পাউসের নাম্বার দিতে, তাই আমি তোমার নাম্বার দিয়ে দিয়েছিলাম। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। মুশেং চলে আসতে চাইলে ও তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, তুমি এভাবে আমাকে রেখে চলে যাবে? আমি প্রেগনেন্ট, 2টো বাচ্চা আমার পেটে, তুমি এভাবে চলে যাবে? তখন মুশেং ওকে কোলে উঠিয়ে বিছানায় শুইয়ে দেয় আর বলে, রেস্ট নাও। মুশেং আবারও চলে যেতে চাইলে ও তাকে আটকায়। তখন মুশেং বলে, ওয়েরেন উধাও হয়ে গেছে, আমি ওকে খুঁজতে যাব। লিউমি ভাবে ও তো আমাকে মেসেজে বলেছিল যে ও চলে যাচ্ছে, তাহলে কি ও সত্যি বলেছে? তখন ও বলে, তুমি ভুল ভাবছো, ওয়েরেন চলে আসবে, চিন্তার কিছু নেই, তুমি এখন যেও না। তখন ওদিক দিয়ে শ্যানলি যাচ্ছিল। আসলে শ্যানলি এই হাসপাতালের ডাক্তার। তখন ও ভেতরে আসে আর বলে, তোমরা এখানে, কোনো সমস্যা? মুশেং বলে, তুমি কি জানো ওয়েরেন কোথায় আছে? তখন শ্যানলি ভাবে, ও তার মানে তুমি এখনো সেই গিফটটা ওপেন করনি। শ্যানলি লিউমের দিকে বিরক্তি ভরে তাকায় আর ওকে বলে, আমি জানি না ওয়েরেন কোথায় আছে, হয়তো তুমি ওকে আপসেট করেছো, যার জন্য ও কোথাও গেছে। মুশেং বলে, হ্যাঁ, কালকে আমাদের একসাথে ডিনার করার কথা ছিল, কিন্তু আমার কাজের জন্য আমি ওকে সময় দিতে পারিনি। শ্যানলি বলে, তাহলে হয়তো 1 সপ্তাহের মধ্যে চলে আসবে, ওর রাগ কমলেই। শ্যানলির মুশেংয়ের উপরে অনেক রাগ উঠছিল যে ওয়েরেন মিসিং আছে আর তুমি এখানে তোমার মিস্ট্রেসের সাথে ফ্লার্ট করছো, তাই না? শ্যানলি সেখান থেকে চলে আসে। তখন মুশেং চলে আসতে চাইলে লিউমি ওকে আটকায়। এতে মুশেং বলে, তোমার জন্য আমি ওয়েরেনকে কালকে সময় দিতে পারিনি, ও রেগে চলে গেছে, তাই 1 সপ্তাহ পর ও যখন ফিরে আসবে আমি আর ওকে কষ্ট দিতে চাই না, এই কয়দিন তুমি আমার থেকে দূরে থাকো। ও সেখান থেকে চলে যায়। এতে লিউমি অনেক রেগে যায় যে, ওয়েরেন, তুমি আমার সাথে এরকম করছো, ঠিক আছে, আমিও তোমাকে দেখে নেব। তখন ও একটা রিপোর্টারকে ফোন দেয়। এরপর মুশেং বাড়িতে ফিরে আসে। তখন ও সেই গিফটটা দেখতে পায় আর সেটা খুলতে গেলে আগে ধাক্কা লাগে একটা ক্যাবিনেটের সাথে। সেখান থেকে একটি ডায়েরি পড়ে যায়, যেখানে ওয়েরেন তার মনের সকল কথা লিখে রেখেছিল। সে সেখানে লিখেছে যে তার মা একজন ভালো সায়েন্টিস্ট ছিল, সে তার ক্যারিয়ারে অনেক উন্নতি করতে চেয়েছিল, কিন্তু তখন সে তার ভালোবাসা মানে তার বাবাকে পেয়ে যায় আর এতে সে তার ক্যারিয়ার একদম ছেড়ে দেয় আর সংসারে মনোযোগ দেয়। কিন্তু কিছুদিন পরেই বাবা তার সো কল্ড ট্রু লাভ পেয়ে যায়, এজন্য সে মাকে ডিভোর্স দিতে চায়। এতে মা একদমই রাজি ছিল না, সে অনেক কান্নাকাটি শুরু করে, কিন্তু বাবা কোনো কিছুতেই রাজি হয় না। মা এতে অনেক অসুস্থ হয়ে যায়, সে ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়। হসপিটালে বেডে থাকার সময় আমাকে বলেছিল ভালোবাসায় কখনো বিশ্বাস না করতে, কারণ ভালোবাসা চেঞ্জ হতে পারে। এজন্য আমি আমার মায়ের দেওয়া অ্যাডভাইস শুনে এসেছি। আমি কোনোদিন কাউকে ভালোবাসতে চাইনি, কিন্তু তখন আমার দেখা হলো মুশেংয়ের সাথে। মুশেং আমাকে ওকে ভালোবাসতে বাধ্য করেছে। অন্য ছেলেদের থেকে আমি ওকে অনেকটা আলাদা দেখেছি। ও সবসময় খেয়াল রাখতো আমার ছোটখাটো বিষয়ে, আমি ঝাল কম খাই, নুন কম খাই, এগুলো বিষয়ে, আমার ঘুমাতে যেন কোনো অসুবিধা না হয় সে বিষয়ে। একদিন অ্যাক্সিডেন্টে ও অনেক অসুস্থ হয়ে যায়। ও যখন জ্ঞান ফেরে তখন সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে ওঠে, ওয়েরেন কোথায়? আমি সেখানেই ছিলাম। ও আমাকে জড়িয়ে ধরে। তখন আমি বুঝতে পেরেছি যে আমি ভুল মানুষকে সিলেক্ট করিনি, সঠিক মানুষকে পেয়েছি। এজন্য আমিও আমার ক্যারিয়ার ছেড়ে মিসেস মুশেং হতে চেয়েছি। আমি ওকে বিয়ে করে নিই
আর ওর খেয়াল রাখার দায়িত্ব নিয়ে নিই। মুশেং আমাকে শিখিয়েছে ভালোবাসা কতটা সুন্দর হতে পারে। আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি। আমি শুধু স্বপ্ন দেখি ওর সাথেই আমি বুড়ো হব। রাতে আমি যখন বাড়িতে ফিরি, ও কুয়াশার মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকে আমার অপেক্ষায়। তখন কুয়াশাও যেন অনেক গরম মনে হয়। সেই বাতাসটা আমার কাছে খুবই ভালো লাগে। তখন আরেক পৃষ্ঠায় লেখা যে আজ আমার জন্মদিন। আমি আজ মুশেংকে বলবো যে আমি ওকে কতটা ভালোবাসি। আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, যতদিন না মৃত্যু আমাদের আলাদা করছে। এসব পড়ে মুশেং কাঁদতে শুরু করে। আর ও বুঝতে পারে যে ওয়েরেনকে কিছুদিন ধরেই ও ইগনোর করে আসছে, কম সময় দিয়ে আসছে। এটা একদমই করা ঠিক হয়নি। এসব ও করেছে লিউমির জন্য, যাতে ও রিগ্রেট হতে শুরু করে। তখন লিউমি ওকে ফোন করে আর জিজ্ঞেস করে, তুমি কি আসবে না? আমি আজকে ডিসচার্জ হব। তখন মুশেং বলে, আমি তো তোমাকে বলেছি আমাদের কিছুদিন আলাদা থাকা উচিত। আর ফোনটা রেখে দেয়। লিউমি এতে অনেক রেগে যায় আর আবারও সে রিপোর্টারকে ফোন করে বলে, খবরটা ছড়িয়ে দাও যে আমি মুশেং এর বাচ্চার মা হতে চলেছি। মুশেং ওয়েরেনকে অনেক মিস করতে শুরু করে। ও ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখে ওয়েরেন সেখানে লাস্ট 7 দিন মার্ক করে রেখেছে। তখন ও বলতে থাকে, তুমি যদি আর 7 দিন পরে আসো তাহলে আমিও তোমার এভাবেই অপেক্ষা করব। ও তখন ওয়েরেনের সকল জিনিসপত্র, মানে যেগুলো ফুরিয়ে গিয়েছিল, সেগুলো নিয়ে আসে। যেমন টুথব্রাশ, চায়ের কাপ, টাওয়াল আর সকল কিছু আবার গুছিয়ে রাখে ওয়েরেনের আশায়। এই 7টা দিন প্রতি মুহূর্ত ওর ওয়েরেনের কথা মনে পড়তে থাকে ওয়েরেন ওকে কতটা যত্নে রেখেছে, ওয়েরেনের সাথে ও কতটা ভালো ছিল। অবশেষে 7 দিন কেটে যায়। তখন ও শ্যানলিকে ফোন করে জিজ্ঞেস করে, ওয়েরেন কখন আসবে? আমি এয়ারপোর্টে যাব ওকে আনতে। তখন শ্যানলি বলে, ও তুমি ওয়েরেনকে আনতে যাবে? আমি তো ভেবেছিলাম তুমি তোমার মিস্ট্রেসকে নিয়ে অনেক ভালো আছো, কারণ তুমি তো 2 বাচ্চার বাপ হতে যাচ্ছ। দেখো টিভিটা ছেড়ে। মুশেং এসব শুনে অবাক হয়ে যায়। ও তাড়াতাড়ি টিভিটা অন করে। তখন দেখা যায় আজকের ব্রেকিং নিউজ হলো লিউমি প্রেগনেন্ট আর তার বাচ্চার বাবা হলো মুশেং। এটা দেখে মুশেং একদম হতবাক হয়ে যায় আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে এই খবরটা তাড়াতাড়ি মিডিয়া থেকে সরাতে। তখন ও ভাবে, না, ওয়েরেন যদি এগুলো দেখতে পায় তাহলে ও অনেক কষ্ট পাবে। এটা কোনোভাবেই ওয়েরেন দেখতে পারে না। তখনই কলিং বেল বাজে। ও অনেক খুশি হয়ে যায় যে ওয়েরেন চলে এসেছে। দরজা খুললেই দেখা যায় সেখানে ওয়েরেন নয়, লিউমি এসেছে। লিউমি বলে, তুমি আমার একটা ফোনও রিসিভ করছো না, তুমি আমাকে ইগনোর কেন করছো? আমি অনেক ভয় পেয়ে গিয়েছি, তাই চলে এসেছি। মুশেং ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, টিভিতে এগুলো কি চলছে? লিউমি এর উত্তর না দিলে মুশেং আরও রেগে যায়। তখন লিউমি বলে, আমি কি করে জানবো? আমি কি এসব ছড়িয়েছি নাকি? আমি একজন অ্যাক্ট্রেস, আমার নামে দুর্নাম আমি নিজে কেন ছড়াবো? যা শুনে মুশেং একটু চুপ হয়ে যায়। তখন ও পেটে ব্যথার নাটক করতে শুরু করে যে আমার পেটে অনেক ব্যথা করছে, আমার বাচ্চা ঠিক আছে তো? মুশেং বলে, ঠিক আছে, তুমি রেস্ট নাও। এজন্য ও তাকে নিজেদের বেডরুমে নিয়ে আসে আর শুইয়ে দেয় আর বলে, এখন তুমি রেস্ট নাও, কিন্তু একটু পরে উঠে চলে যাবে, কারণ ওয়েরেন আজকে ফিরে আসবে। ও তোমাকে এখানে দেখলে নিশ্চয়ই কষ্ট পাবে। এটা শুনে লিউমি আবার জেলাস হয়ে যায়। যাই হোক, তখন ও নিজের ছবি তুলে ওয়েরেনের মোবাইলে মেসেজ করে পাঠায় যে, দেখো আমি তোমার বেডরুমে শুয়ে আছি, মুশেং আমাকে এখানে নিয়ে এসেছে। মুশেং সেখানে পানি আনতে যায়। তখন ও ফোনে মেসেজের আওয়াজ পায়। ও যখন নিজের ফোন চেক করে কিছুই দেখতে পায় না। তখন দেখতে পায় ওয়েরেনের ফোনে মেসেজ আসছে। এজন্য ও ওয়েরেনের ফোনটা ওপেন করে আর দেখতে পায় লিউমি মেসেজ করছে। লিউমির সাথে ওয়েরেনের সকল চ্যাটিং সেখানে ছিল। এসব কিছু দেখে মুশেং একদম হতবাক হয়ে যায় যে ওয়েরেন তাহলে এগুলো আগে থেকেই জানতো। ওই সব কিছু সহ্য করে আসছে, আমি ওকে চিট করেছি, এসব ও জেনেছে। ওয়েরেনের লাস্ট মেসেজ ছিল, ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে, আমি মুশেংকে ছেড়ে চলে যাচ্ছি। এটা দেখে মুশেংয়ের মাথা আর কাজ করে না। ও চলে আসে বেডরুমে আর লিউমিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মুশেং বলতে থাকে, তুমি এগুলো করেছো? তুমি আমার পিছনে
ওয়েরেনকে খেপিয়েছো? ওয়েরেনকে আমাকে ছেড়ে দিতে বলেছো? তুমি এগুলো কেন করেছো? লিউমি বলে, তুমি এগুলো জেনে গেছো? দেখো, তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো? আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। মুশেং বলে, তো আমি কি করব? আমি কি তোমাকে বলেছিলাম প্রেগনেন্ট হতে? আমি তো তোমার কাছে স্পষ্ট হয়েই নিয়েছিলাম যে আমি তোমাকে কোনোদিন বিয়ে করব না। ও তার গলা চেপে ধরে আর বলতে থাকে, তুমি তোমার লাইন ক্রস করে ফেলেছো। এখন তোমাকে রাস্তা থেকে সরাতেই হবে। এখন আমার আর ওয়েরেনের মধ্যে সব থেকে বড় বাধা হলো তোমার পেটের এই বাচ্চা। এটা শুনে লিউমি একদম অবাক হয়ে যায়। ও তার বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, কিন্তু মুশেং ওকে হাসপাতালে নিয়ে আসে আর বাচ্চা অ্যাবর্শন করতে চায়। লিউমি বলতে থাকে, তুমি এটা আমার সাথে করতে পারো না। মুশেং বলে, আমি তোমাকে এই বাচ্চা জন্ম দেওয়ার জন্য পর্যাপ্ত টাকা দিয়েছি, পর্যাপ্ত জায়গা দিয়েছি, সব কিছু দিয়েছি, কিন্তু তবুও তুমি ওয়েরেনকে আমার থেকে দূরে পাঠিয়ে দিয়েছো। আমি ওয়েরেনকে চাই। আমি কোনোদিনও তোমাকে বিয়ে করব না। তোমার জন্য আজ ওয়েরেন চলে গেছে। যা শুনে লিউমি বলতে থাকে, তুমি কি শিওর যে আমার জন্য ও চলে গেছে? তুমি যদি ওয়েরেনকেই ভালোবাসো তাহলে আমি একবার ডাকাতেই তুমি আমার কাছে কেন চলে আসতে? তুমি যদি ওকেই ভালোবাসো তাহলে তুমি কেন ওকে দিনের পর দিন ইগনোর করেছো? আমাকে বেশি প্রায়োরিটি দিয়েছো। ওকে যা যা দিয়েছো আমাকে তাই তাই দিয়েছো। আমি কেন মনে করব যে তুমি আমাকে বেশি ভালোবাসো? আমি কেন ওকে আমার রাস্তা থেকে সরাতে চাইবো যদি তুমি আমাকে সাহস না দিয়ে থাকো? তুমি এসব করেছো। তুমি আসল দোষী। যা শুনে মুশেং বলে, হ্যাঁ, আমি আসল দোষী। আমি তোমাকে বেশি লাই দিয়ে দিয়েছি, মাথায় তুলে ফেলেছি তোমায়। এজন্য তোমার পেটের বাচ্চা আর থাকবে না। লিওমি ওকে অনেক রিকোয়েস্ট করতে থাকে যে প্লিজ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কিন্তু মুশেং ওর একটা কথাও শোনে না আর সেখান থেকে বেরিয়ে আসে যে ওয়েরেনকে পেতে হলে আমাকে এই সকল মিস্টেকগুলো শুধরাতে হবে। ও বের হয় তখন সামনে দিয়ে শ্যানলি যাচ্ছিল। তখন ও তাকে আটকায় আর বলে, তুমি তো জানতে যে ওয়েরেন আমার আর লিউমির অ্যাফেয়ারের কথা জানে, তাই না? শ্যানলি বলে, আমি জানি না, তুমি কি বলছো? মুশেং বলে, নাটক করো না। ও তোমার বেস্ট ফ্রেন্ড। তুমি না জানলে এই পৃথিবীতে আর কে জানবে ওর মনের কথা? শ্যানলি বলে, দিনের পর দিন তুমি ওকে চিট করে এসেছো আর এখন এর দোষ দিতে চাইছো ওয়েরেনের উপরে। ওয়েরেন তোমাকে ছেড়ে চলে যাবে না তো কি করবে? তুমি আর কোনো দিন ওকে দেখতে পাবে না। মুশেং বলে, মানে? ও কোথায় গেছে? ও ফিরে আসবে না? ওকে আসতেই হবে। আমি ওকে কোনোদিনও ছাড়বো না। বলো, ওয়েরেন কোথায় আছে? শ্যানলি বলে, ও আসতে পারবে না, এটা সম্ভব নয়। মুশেং তবুও মানতে চায় না। তখন শ্যানলি বলে, তোমার কি মনে আছে ওয়েরেন তোমাকে একটা গিফট দিয়েছিল? তুমি গিয়ে সেটা আগে খোলো, তখন বুঝতে পারবে যে আমি কেন বলছি এসব কথা। মুশেং অবাক হয়ে যায় যে গিফটের সাথে ওর ফেরা না ফেরার কি সম্পর্ক। মুশেং তাড়াতাড়ি বাড়িতে যায় আর সেই গিফটটা খোলে। সেখানে শ্যানলির ডেথ সার্টিফিকেট দেখে মুশেং অবাক হয়ে যায়। ও প্রচুর কাঁদতে শুরু করে। কি করবে কিছুই বুঝতে পারে না। ওর মনে হতে থাকে, আমি কেন ওয়েরেনের সাথে এরকমটা করেছি? আমি কেন ওকে চিট করেছি? ও তো আমাকে সব কিছু দিয়েছে। তখন ও আবারও চলে আসে হাসপাতালে আর শ্যানলিকে বলে, ওয়েরেন কোথায়? শ্যানলি বলে, তুমি তো জানো ওয়েরেন কোথায়। তুমি সেই গিফটটা ওপেন করেছো, তাই না? মুশেং বলে, ও মারা যেতে পারে না। তুমি কি বলছো? এই গিফটটা আমাকে দেওয়া হয়েছিল ও যখন বেঁচে ছিল তখন। ও কি করে জানবে যে ও এই কয়দিন পর মারা যাবে? এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। বলো ওয়েরেন কোথায়? মুশেং ওকে অনেক করে রিকোয়েস্ট করতে থাকে। এমন করে রিকোয়েস্ট করছে দেখে শ্যানলিও কান্না করে দেয়। তখন ও বলে, অনেক দেরি হয়ে গেছে। মুশেং বলে, অনেক দেরি হয়েছে মানে? শ্যানলি বলে, আমি তো তোমাকে বলেছি ওয়েরেন আর ফিরে আসবে না। এই জীবনে ও চলে গেছে। তুমি আর কোনোদিন ওকে দেখবে না। ও বলতে থাকে, কিন্তু সেটা কি করে? এটা হতে পারে না। তুমি শুধু আমাকে বলো ও কোথায়, ও এক্স্যাক্টলি কোথায় আছে। শ্যানলি তখন একটি চিঠি বের করে যেটা ওয়েরেন চলে যাওয়ার দিন ওর কাছে দিয়েছিল আর বলেছিল, মুশেং যখন জানতে পারবে আমি বেঁচে নেই তখন ও তোমাকেই ধরবে, তখন তুমি এই চিঠিটা ওকে দিও। শ্যানলি সে চিঠিটা মুশেংকে দেয় আর বলে, এটাই আমার কাছে আছে। চলে যাওয়ার দিন ও আমাকে দিয়ে গেছে। মুশেং বলে, চলে যাওয়ার দিন? তখন ওর মনে পড়ে ওয়েরেন বলেছিল সেই ডিনারের দিন
এটাই প্রথম আর শেষ দিন আমি তোমাকে ডিনারে ডেকেছিলাম। তুমি কি সত্যিই চলে যাবে? কিন্তু মুশেং সেদিন চলে গিয়েছিল। এটা মনে করে মুশেং একদম অবাক হয়ে যায়। ও সেই চিঠিটা খোলে। সেখানে ওয়েরান লিখে রেখেছে যে তুমি আমাকে বাদে লিউমিকে বেছে নিয়েছো। এতে আমি তোমাকে দোষ দেই না। আমি জানি তোমার ভালোবাসা আমার জন্য রিয়েল ছিল। তুমি আমার জীবনে সূর্যমুখী ফুল এনেছিলে। আমরা অনেক ভালো মুহূর্ত একসাথে কাটিয়েছি। এগুলোই আমাকে ভালোবাসায় বিশ্বাস করতে বাধ্য করেছে। তুমি একসময় আমাকে ঠিকই ভালোবাসতে, কিন্তু সময়ের সময়ে সে ভালোবাসা পাল্টে গেছে। তা অনেকটা কমে গেছে। এখন আর তুমি আমাকে ভালোবাসো না। সময় কারোর জন্য অপেক্ষা করে না। তুমি এখন অনেক ভালো আছো, আর আমি তোমাকে ভালোই দেখতে চাই। তাই তুমি আমার কথা ভুলে যাও। তুমি নিজের জীবন বেছে নিয়েছো, আর আমিও এই সিদ্ধান্ত নিজেই নিয়েছি। আমি আমার মায়ের রিসার্চে নাম দিয়েছি। এই প্রজেক্টে অনেকগুলো বছর লেগে যাবে, আর এটা যদি ফুলফিল হয় তাহলে আমার মায়ের মরে যাওয়া আশা পূরণ হবে। তুমি আমাকে খুঁজতে এসো না। তোমাকে বিয়ে করার পর আমি শুধু ভাবতাম আমি কি করলে তুমি রিগ্রেট করবে না আমাকে বিয়ে করে, কিন্তু শেষমেশ আমি তোমাকে ছেড়েই চলে যাচ্ছি। গুড বাই মুশেং। এটা পড়ে মুশেং অনেক কাঁদতে শুরু করে আর বলে, ও কি তাহলে ফিরে আসবে না? শ্যানলি বলে, এই এক্সপেরিমেন্ট 50 বছরের জন্য। মুশেং বলে, কিন্তু এই এক্সপেরিমেন্ট যদি ফেল হয়ে যায়? শ্যানলি বলে, যদি ফেল হয়ে যায় তাহলে ও সাথে সাথে মারা যাবে। মুশেং এটা শুনে কাঁদতে শুরু করে। শ্যানলি বলে, ভুলে যেও না, এসব কিছু তোমার কর্মের ফল। ও সেখান থেকে চলে যায়। তখন মুশেং অনেক কান্নায় ভেঙে পড়ে। এদিকে আমরা লিউমিকে দেখতে পাই যে লাইভে এসেছে, আর লাইভে এসে বলতে থাকে, আমি মুশেং এর বাচ্চার মা হতে চলেছিলাম, কিন্তু মুশেং আমার সেই বাচ্চাকে নষ্ট করে ফেলেছে। ও আমার সাথে খুবই খারাপ আচরণ করেছে। আপনারা এর একটা বিহিত করুন। মুশেং আমার সাথে এরকমটা করতে পারে না। তখন কমেন্টে সবাই লিখতে শুরু করে, কী রকম কথা? তুমি একজনের সংসার ভেঙেছো, মুশেং এর স্ত্রী আছে এই খবর জানে না কোন লোক? তুমি ইচ্ছে করে ওর সংসার ভেঙেছো। তোমাকে আমরা বিশ্বাস করলে আমরা তো পাগল। এসব কিছু দেখে লিউমি তাড়াতাড়ি লাইভ অফ করে দেয় আর বলতে থাকে, এটা কি করে সম্ভব? সবার আমার সাপোর্ট করা উচিত। আমি একজন অ্যাক্ট্রেস, ওরা আমাকে সাপোর্ট করবে না? তখনই কলিং বেল বাজে। ও দরজা খুললে দেখতে পায় কতগুলো লোক ভেতরে এসেছে। তারা বলতে থাকে, বাড়িটা খালি করে দিন। লিউমি বলে, মানে? এটা তো আমার বাড়ি। তারা বলে, আপনার বাড়ি নয়, এটা মুশেং এর বাড়ি। মিস্টার মুশেং আপনাকে গিফট করেছিল, কিন্তু এখন সে এটা কেড়ে নিতে চাইছে, কারণ আপনি তার বিরুদ্ধে লাইভে গিয়েও কথা বলছেন। আপনার কি মনে হয় সে এখন আপনাকে এই বাড়িটা দিয়ে রাখবে? এসব কিছু শুনে লিউমি একদম অবাক হয়ে যায়। এরপর ও চলে আসে মুশেং এর কাছে। মুশেং তার অফিসে যাচ্ছিল। ও বলতে থাকে, তুমি আমার থেকে আমার বাড়িটা কেড়ে নিচ্ছ কেন? মুশেং বলে, আমি আমার সকল মিস্টেক শুধরে নিচ্ছি। লিওমি বলে, মানে কি? আমরা একসাথে এতদিন থেকেছি, আমাদের মধ্যেও ভালোবাসার সম্পর্ক আছে। তুমি ওয়েরেনকে ভালোবাসো এটা আমি মানলাম, কিন্তু আমাকে? আমি তো তোমার প্রেমিকা। একটা কথা সত্যি করে বলো তো, এতগুলো দিন তুমি কি আমাকে একবারও একটুখানিও ভালোবেসেছো? মুশেং বলে, না, আমি শুধু তোমাকে একটা খেলনার মতো দেখেছি। তোমাকে ইউজ করাই আমার কাজ ছিল। তোমাকে ইউজ করা শেষ, এখন আর আমার তোমাকে দরকার নেই। আমি সারা জীবন শুধু ওয়েরেনকেই ভালোবেসেছিলাম, কিন্তু সেটা বুঝতে বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে। ও সেখান থেকে চলে আসে। লিউমি অনেক অবাক হয়ে যায়। তখন সেখানে অনেকগুলো ফ্যান ফলোয়ার চলে আসে যারা আগে লিউমিকে সাপোর্ট করত, কিন্তু এখন লিউমির গায়ে ময়লা ফেলতে শুরু করে যে তুমি একজন হোম রেকার, তুমি একজনের সংসার ভেঙেছো। এভাবে লিউমি সেখান থেকে অপমানিত হয়ে চলে আসে। বাড়িতে এসে ও আবারও সেই ড্রেসটা পরে যেটা ওয়েরেনের জন্য মুশেং তৈরি করেছিল। ও সেটা পরে ভাবতে থাকে, আমি যা চেয়েছিলাম সব কিছু পেয়েছি, কিন্তু আমি ভালোবাসা কোনোদিনও পাইনি। আমি কেন তোমার করুণাকে ভালোবাসা হিসেবে মেনে নিয়েছিলাম? তখন ওর মনে পড়ে যেদিন মুশেং ওকে প্রপোজ করেছিল। মুশেং ওকে বলেছিল, যদিও আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তবুও আমি তোমার সকল দায়িত্ব নিচ্ছি। তখন লিওমি ভাবে, তুমি তো সব বলেই নিয়েছিলে। আমি বোকা ছিলাম। আমি ভেবেছিলাম ভালোবাসা আজ নেই, কাল অবশ্যই হবে,
কিন্তু তা হয়নি। ও সেই আয়না ধরে বলতে থাকে, আমার তো নিজেকেই ঘৃণা করা উচিত। এরপর সে আয়নাটা ভেঙে ফেলে আর একটা কাচের টুকরো হাতে নিয়ে বলে, ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা তুমি বুঝবে না ওয়েরেন, কারণ ও তো তোমাকেই ভালোবাসে। তুমি জিতে গেছো ওয়েরেন, ও আমাকে কোনোদিনও ভালোবাসেনি। পরের জন্মে বলে যদি কিছু থেকে থাকে, তাহলে আমি কোনোদিন টাকা পয়সা খুঁজবো না, আমি শুধুমাত্র ভালোবাসা খুঁজবো। ও এভাবেই নিজের হাতের শিরা কেটে নেয় আর এভাবেই নিজের জীবন শেষ করে দেয়। ওর মনে পড়তে থাকে মুশেং ওর সাথে কতটা ভালো আচরণ করেছে, কিন্তু এই সব কিছুই ছিল শুধুমাত্র ওকে ব্যবহার করার জন্য। এদিকে মুশেং তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে কোথায় সেই ল্যাব যেখানে ওয়েরেন আছে। অ্যাসিস্ট্যান্ট বলে, আমরা জানতে পেরেছি ওয়েরেন ম্যাডাম একটা এক্সপেরিমেন্টে যোগ দিয়েছে যেখানে তাকে ফ্রোজেন হিসেবে রেখে দেওয়া হচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি কোন ল্যাব সেটা আমরা জানি না। মুশেং এতে অনেকটা হতাশ হয়ে যায় আর ওয়েরেনের ছবির দিকে তাকিয়ে থাকে। তখন সেখানে ওর অনেক বন্ধুরা চলে আসে আর বলতে থাকে, আরে লিউমি তো দেখি তোর নামে আজে বাজে কথা ছড়াচ্ছে। ও লাইভে গিয়েও তোর নামে আজে বাজে কথা বলেছে যে তুই নাকি ওর পেটের বাচ্চা নষ্ট করে দিয়েছিস। আসলে আমরাই ভুল করেছি, আমরাই ওকে তোর সাথে পরিচয় করে দিয়েছি। চিন্তা করিস না, এই মেয়েটা না হয় একটু বোকা ছিল, এরপর থেকে ভালো ভালো মেয়ে নিয়ে আসবো তোর সাথে দেখা করাতে, ঠিক আছে? মুশেং তখন কিছুক্ষণ চুপ করে থাকে আর বলে, আমি ভুল চিনেছিলাম তোদেরকে, কিন্তু ওয়েরেন তোদের ঠিকই চিনেছিল। ও আমাকে বারবার নিষেধ করেছে তোদের মতো বন্ধুদের সাথে মিশতে, কিন্তু আমি ওর একটা কথাও শুনিনি। আমি ভেবেছি তোরা আমার প্রকৃত বন্ধু, কিন্তু তোদের পাল্লায় পড়ে আমি যে কতটা ভুল করলাম এখন আমি তার মাসুল দিচ্ছি। আমি তোদের দেখতে চাই না, চলে যা আমার সামনে থেকে। এসব কিছু শুনে তারা চলে যায়। বাড়িতে এসে ও আবারও ওয়েরেনের সে ডেথ নোটিশটা দেখতে থাকে আর ভাবতে থাকে ওয়েরেন সব কিছুই জানতো ওর অ্যাফেয়ারের কথা। আস্তে আস্তে ও নিজেকে সরিয়ে নিয়েছে তাদের মধ্যে থেকে। কোনোদিনও একবারও আমার মুখের সামনে বলেনি যে আমি ওকে কতটা কষ্ট দিচ্ছি। ও সব কিছু একা মনে সামলে নিয়েছে। আমি ওকে অনেকবার মিথ্যা আশ্বাসও দিয়েছি, ওকে ডিজাইনার ড্রেসের লোভ দেখিয়ে সেটা আর নিয়ে আসিনি, আমার মিস্ট্রেসকে দিয়ে দিয়েছি, কিন্তু ও একবারও রাগ করেনি। মুশেং কাঁদতে শুরু করে আর প্রতিদিন ড্রিঙ্কস করতে শুরু করে। এভাবে ও অনেক অসুস্থ হয়ে যায়। ওকে হাসপাতালে নিয়ে আসা হয়। তখন শ্যানলি বলে, এখন এসব করে কি হবে, নিজেকে শুধু শুধু কষ্ট দিচ্ছ। তখন মুশেং বলে, প্লিজ আমাকে বলো ওই এক্সপেরিমেন্ট কোথায় হচ্ছে, কোন বিউরোতে ওয়েরেন শুয়ে আছে, আমি শুধু ওকে একবার দেখতে চাই। শ্যানলি প্রথমে এতে রাজি হয় না, কিন্তু মুশেং আবারও ওকে রিকোয়েস্ট করতে শুরু করে যে আমি শুধু ওকে দেখব। আমি বুঝতে পেরেছি আমি ওর যোগ্য নই, আমি ওকে আনতে চাই না, আমি শুধু ওকে দেখতে চাই। তখন শ্যানলি বলে, ঠিক আছে, আমি তোমাকে সেই বিউরোতে নিয়ে যাব। এরপর তারা সেই বিউরোতে চলে আসে যেখানে ওয়েরেনের এক্সপেরিমেন্ট হচ্ছিল। তখন মুশেং বলতে থাকে, এখানে কি ওয়েরেন আছে? সে লোক বলে, হ্যাঁ। মুশেং বলে, আমি ওকে দেখতে চাই, আমি ভেতরে যেতে চাই। তখন সেই লোক বলে, আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার খোঁজ করতে যদি আপনার বান্ধবী বা আপনার ফ্যামিলি বা আপনার হাজব্যান্ড কেউ আসে তাহলে কি আমরা তাদের ঢুকতে দেব নাকি? তখন ওয়েরেন বলেছিল, আমাকে দেখতে কেউ আসবে না, আমার কেউ নেই। এটা শুনে মুশেং অনেক কষ্ট পায়। তখন ওয়েরেনের একটা ভিডিও দেখানো হয় যেখানে ওয়েরেন বলেছে, আমি এই এক্সপেরিমেন্টে জয়েন করেছি আমার সকল রিলেশনশিপ বর্জন করে। আমার কোনো হাজব্যান্ড নেই, আমার কোনো বন্ধু বান্ধব নেই, আমার ফ্যামিলির কেউ নেই, আমি একা। এসব কিছু দেখে মুশেং কান্নায় ভেঙে পড়ে আর সেই সায়েন্টিস্টের কাছে হাঁটু গেড়ে বসে পড়ে যে প্লিজ আমাকে একবার ওয়েরেনকে দেখতে দিন, আমি ওকে ছোবো না, আমি শুধু ওকে দেখব, আমি শুধুমাত্র ওকে দূর থেকে দেখব। তখন সায়েন্টিস্ট ওকে দেখতে দেয়, কিন্তু সেই দরজা খোলা যাচ্ছিল না। মুশেং ওকে দূর থেকেই দেখতে থাকে আর বলতে থাকে, ওকে কি এভাবে ফ্রোজেন করে রাখা হয়েছে? সায়েন্টিস্ট বলে, হ্যাঁ। মুশেং বলে, এটা কত দিনের জন্য? সায়েন্টিস্ট বলে, 50 বছরের জন্য। মুশেং বলে, এই এক্সপেরিমেন্ট যদি মাঝখানে থেমে যায়?
সায়েন্টিস্ট বলে, তাহলে তো সে আর বাঁচতে পারবে না। মোশেং বলে, যে করেই হোক এই এক্সপেরিমেন্ট যেন কোনোভাবেই না থামে। দরকার পড়লে আমি আমার পুরো কোম্পানি বেচে আপনাদের ডোনেশন দেব, কিন্তু এই এক্সপেরিমেন্ট কোনোভাবেই থামতে দেওয়া যাবে না। ওয়েরেনের জন্য কোনো ক্ষতি না হয়। সায়েন্টিস্ট এতে খুশি হয়ে যায় যে আপনি যদি এটা করেন তাহলে কোনোভাবেই এই এক্সপেরিমেন্ট বিফলে যাবে না। শ্যানলি এসব শুনে অনেক খুশি হয়ে যায়। মোশেং ওয়েরেনের জন্য প্রতিদিন এখানে আসতো, শুধুমাত্র ওয়েরেনকে দূর থেকে একবার দেখার জন্য। ও দিন রাত এখানে পড়ে থাকতো। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, এভাবে অনেকগুলো বছর কেটে যায়। ওয়েরেন এখনও ফ্রোজেন হিসেবেই আছে, কিন্তু মোশেংয়ের বয়স বাড়তে থাকে। অবশেষে 50 বছর চলে যায়। সেখানে নতুন নতুন সায়েন্টিস্ট এসেছে। সায়েন্টিস্টরা বলতে থাকে, এই লোকটি কে? আমরা এখানে জয়েন করার অনেক আগে থেকেই নাকি সে প্রতিদিন এই ব্যুরোতে আসে। সে প্রতিদিন ওই মেয়েটাকে দেখতে আসে যে এক্সপেরিমেন্টে আছে। তখনই একজন সায়েন্টিস্ট এসে বলে, এক্সপেরিমেন্টের মেয়েটা জেগে উঠেছে, সে একদম আগের মতোই আছে, তার কোনো ক্ষতি হয়নি। এটা শুনে তো মোশেং একদম অবাক হয়ে যায়। নিউজে এই খবর ছড়িয়ে যায় যে এরকম একটা এক্সপেরিমেন্ট সফল হয়েছে। ওয়েরেন পুরো বিশ্বে ফেমাস হয়ে যায়, আর ওয়েরেনের মায়ের সেই রিসার্চ সফল হয়। যাই হোক, এরপর ওয়েরেন তার নিজস্ব একটা ওয়েডিং ড্রেসের শপ খোলে, যেখানে অনেক সুন্দর সুন্দর ওয়েডিং ড্রেস আছে। একজন কাপল সেখানে এসেছে ওয়েডিং ড্রেস খুঁজতে, আর ওদের এরকম দুষ্টু মিষ্টি কথা শুনে ওয়েরেন অনেক খুশি হচ্ছিল। তখন সেখানে মোশেং চলে আসে, তার কোট টাই একদম বাবু সেজে। সেই কাপল বলতে থাকে, আপনি এখানে কেন এসেছেন? আপনার কি কিছু লাগবে? ওয়েরেন কিছুটা অবাক হয়ে বলে, মিস্টার, আপনি কি এখানে কাউকে খুঁজতে এসেছেন, নাকি আপনি ড্রেস দেখতে চান? মোশেং বুঝতে পারে ওয়েরেন ওকে চিনতে পারেনি, তাই ও বলে, আমি মনে হয় ভুল রাস্তায় চলে এসেছি, আর সেখান থেকে চলে যায়। ওয়েরেন তখন সেই কাপলকে নতুন নতুন ড্রেস দেখাতে থাকে। তখন মোশেং ওর দিকে তাকিয়ে থাকে, আর মনে পড়ে সেই ইয়াং ওয়েরেনের কথা, যখন ওয়েরেন ওকে অনেক প্রায়োরিটি দিত, যখন ওয়েরেন দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরত। ও বলতে থাকে, তুমি এখনও আগের মতোই সুন্দরী আছো, আগের মতোই ইয়াং আছো, তুমি যেন সারা জীবন এরকমই থাকো। তোমার দেখা যেন আমার মতো শয়তানের সাথে আর কোনো দিন না হয়। তখন আমরা ওর পকেটে একটি শুকিয়ে যাওয়া সূর্যমুখী ফুল দেখতে পাই। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।